আমি কুশকুমার পাড়ে। শুরু হয়েছে এই মুহূর্তে আরামবাগ রামকৃষ্ণ সেতুর ওপরে সবে শুরু হয়েছে। অনেকেই দেখাচ্ছে যে সকাল থেকে শুরু হয়েছে, কিন্তু আদৌ না, সবে মাত্র শুরু হয়েছে লোড টেস্টিং। এবং আরও একটা জিনিস শুরু হয়েছে কিন্তু এই রামকৃষ্ণ সেতুর ডান দিকে, অর্থাৎ পল্লীশ্রীর দিক থেকে কালীপুর যাওয়ার পথে ডান দিকে, আমি যেদিকে ছবিটা দেখাতে বলবো সেখানে শুরু হয়েছে কিন্তু সয়েল টেস্টিং। এবং যেখানেই জানা যাচ্ছে যে এই ব্রিজ থেকেই নাকি মাত্র 50 ফুট দূরেই কিন্তু শুরু হবে নতুন ব্রিজের একটা সম্ভাবনা। কিন্তু এই সম্ভাবনা কিন্তু মানুষ কিন্তু অনেকটাই বুঝতে পারছে না ব্রিজ হবে নাকি 26-এর ভোটকে সামনে রেখে একটা ললিপপ খাওয়ানোর চেষ্টা করছে। এইটা কিন্তু সময়ই বলবে এবং দর্শক বলবেন। দর্শককে নাজেহাল করে দীর্ঘদিন ধরে, দীর্ঘ 3.5 মাস ধরে কিন্তু চলছে রামকৃষ্ণ সেতুর মেরামতির কাজ। তাতে কিন্তু মানুষ বিরক্তিকর হয়ে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে। এবং সেই জায়গাতে কতটা কাজ আগিয়েছে সেটাও কিন্তু সময় বলবে, কি আপনারা বলবেন দর্শক। দেখতেই পাচ্ছেন এইখানেতে লোড টেস্টিং শুরু হয়েছে। দিদিকে দেখাতে বলবো যে লোড টেস্টিংয়ে যেখানে ব্যানারটা সবে মাত্র লাগানো হলো, সেই ব্যানারটা দেখাতে, যেখানে সকাল থেকে কিন্তু লোড টেস্টিংয়ের কথা আছে কিন্তু লোড টেস্টিং হয় না, সবে মাত্র লোড টেস্টিং শুরু হয়েছে একেবারে। আর সেই লোড টেস্টিং দেখতে পাচ্ছেন এখানে অ্যাম্বুলেন্স টোটো দেওয়া হয়েছে যাতে অক্সিজেন দিয়ে রুগীকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটাও দেখতে পাচ্ছেন। আমি দেখাতে বলছি যে কতটুকু রাস্তা ছাড়া হয়েছে এখানে লোড টেস্টিংয়ে। দেখুন একেবারে ব্রিজ লোড টেস্টিং ইন প্রোগ্রেস। দ্য এক্সক্লুসিভ ইঞ্জিনিয়ার হুগলি কন্ট্রাকশন ডিভিশন PWD, সরাসরি দেখতে পাচ্ছেন। যে জিনিসটা এখানে আপনারা দেখালাম, আপনারা কিন্তু বলবেন যে লোড টেস্টিং চলছে, শুরু হয়েছে, সবেমাত্র শুরু হয়েছে, কিন্তু এই রামকৃষ্ণ সেতু নিয়ে আর কতদিন সাধারণ মানুষকে নাজেহাল করবে, আর কতদিন সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা করবে। নাকি অনেকেই কিন্তু অফ ক্যামেরায় বলছে বিক্ষোভের সাথে একেবারে বিরক্ত হয়ে যে এই রামকৃষ্ণ সেতু কিন্তু আর নয়, যার বয়স প্রায় 65 বছর হতে চলেছে। এবং তৎকালীন যে লোড ক্ষমতা ছিল 25 মেট্রিক টন, কিন্তু এবং 25 মেট্রিক টনের এখন কিন্তু সেই লোড ক্ষমতা কয়েক হাজার গুণ বেড়ে গেছে, কিন্তু তার লোড ক্ষমতা কমে গেছে। সে বয়স্ক হয়েছে এবং কত মানুষ নাজেহাল হচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে। একটা অফিস টাইম, স্কুল টাইম, স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলেই কিন্তু নাজেহাল। একদিকে যেমন ছাত্রছাত্রী, অন্যদিকে কিন্তু লটমহল নিয়ে যাচ্ছে পথ চলতি মানুষ। দেখুন কি পরিস্থিতিতে কতটা নাজেহাল হয়ে যাচ্ছে। এবং বয়স্ক মানুষ থেকে শুরু করে একেবারে যারা মহিলা, গর্ভবতী মহিলা, তাদেরও কিন্তু এই পরিস্থিতিভাবে যেতে হচ্ছে। সবথেকে বড় কথা, আগামী সোমবার থেকে শুরু হচ্ছে টেস্ট পরীক্ষা, যেখানে কালকে আপনাদেরকে দেখেছিলাম একটি ছাত্রী, সে কিন্তু অনুনয়ের সঙ্গে, বিনয়ের সঙ্গে বলেছিলেন যে আমাদের জন্য কমসে কম 2 দিন ছাড় দেওয়া হোক, কারণ আমাদের কথা ভেবে আমরা আগামী দিনে ভবিষ্যৎ তৈরি হওয়ার জন্য লাইন করছি যে আমরা পরীক্ষা দেব আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় থেকে পরীক্ষা দিতে যাব ব্যাঙ্গাইতে, কিভাবে যাব সেটা কিন্তু ভেবে উঠতে পারছে না। যার বাড়ি আরামবাগ মিয়াপাড়াতে, একেবারে তিনি নাম করেই বললেন যে আমি কিভাবে যাব কমসে কম। এবং সত্যি কথা বলতে যে প্রশাসন যদি একটু ছাত্রছাত্রীদের জন্য নজর দেয় তাহলে মনে হয় ভালো হয়, কারণ আগামীকাল থেকে শুরু হচ্ছে টেস্ট পরীক্ষা। যে টেস্ট পরীক্ষা যারা 12 মাস পড়ে এসছে, একেবারে 1 বছর পড়ে এসছে, এই পরীক্ষাটা যদি না দিতে পারে 1 মাস কিন্তু তাদের বৃথা হয়ে যাবে। এমনিই তো শিক্ষা দপ্তর একেবারে শেষ, শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে শেষ হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, কোটি কোটি টাকায় বিক্রি হয়ে গেছে শিক্ষা দপ্তর। শুধু ঘুষ, শিক্ষা দপ্তরে ঘুষ ছাড়া কোনো জিনিস নাই, এটা কিন্তু সকলেই জানেন। একদিকে রাস্তার পরিষেবা একেবারেই খারাপ, এদিকে কিন্তু রাজ্য সরকার বারে বারে বলছে, বড় বড় নেতারা বলছে উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে। তারই প্রমাণ কিন্তু এই আরামবাগ রামকৃষ্ণ সেতু, যেখানে দাদা কি বলবেন এই রামকৃষ্ণ সেতু নিয়ে কি লাগছে? মানুষের তো একটা হয়রানি হচ্ছে, সরকারের উচিত ছিল একটা বিকল্প রাস্তার একটা ব্যবস্থা করে দেওয়ার। বিকল্প রাস্তা একটা তো মানুষ হয়রানি হয়, কারণ অনেক তো অসুস্থ মানুষ থাকে, সবাই তো সুস্থ না। আরো আগে ভাবা উচিত ছিল, অবশ্যই উচিত আছে সরকারের। দেখুন একটা ব্রিজের উপর তো ডিপেন্ড করলে হয় না, যত দিন যাবে মানুষের তত বাড়বে, তত চাপও বাড়বে। একটা বিকল্প রাস্তার অতি প্রয়োজন। একটা বিষয়, এই রামকৃষ্ণ সেতুর বয়স প্রায় 65 বছর, তৎকালীন যা লোড ক্ষমতা আর এখন যে লোড চলছে, আদৌ কি সম্ভব এই পরিস্থিতিতে যতই মেরামতি করুক সেই লোড নিতে পারবে? বিকল্প রাস্তা আর একটা ব্যবস্থা করা উচিত। বিকল্প রাস্তা। আমার নাম সুরজিৎ সিং, আমার বাড়ি কলকাতা। কলকাতায় কোথায় যাবেন? আমি যাব জয়পুর।
কতটা হ্যারেস হচ্ছে? ওই যে হ্যারাসমেন্টের তো একটা শিকার হচ্ছি। আবার বাস ওই পারে গিয়ে আবার বাস ধরতে হচ্ছে, গাড়ি ভাড়াও বেশি পড়ছে, সবকিছু বেশি হচ্ছে, মানুষের সবকিছু ক্যারিং চার্জ বেড়ে যাচ্ছে। এটা কি মেনে নিচ্ছেন একেবারে? উপায় না থাকলে কিছু করার নেই, 26-এ মানে ইলেকশন মেনে আছে, নিচ্ছেন, মেনে নিতে বাধ্য হচ্ছে। 26 কি উপায় ছাড়া কিছু করা যাবে দিদি বলুন আগে? 26 উপায় না থাকলে তো কিছু করার নেই। তাতে কি প্রতিফলন হবে? প্রতিফলন এখন মানুষের মনে কি আছে সেটা মানুষই বলতে পারবে। একটা কথা শোনা যাচ্ছে যে ভোট দেওয়ার অধিকার এরপরে এই 26-এ পাবে কি? একটা বিষয় হচ্ছে যে মানুষ কিন্তু একটা এমনিতেই আতঙ্কে রয়েছে যে 26-এর ভোট SIR নিয়ে যে একটা জল ঘোলা চলছে এবং অপপ্রচার করা হচ্ছে। একটা ব্যাপার একটা জিনিস বলছি, এসআইআর হওয়ার জন্য অনেকেই ভেবেছিল, যে এবার অন্তত মানুষের উপর অত্যাচার, যত অত্যাচার, ওই বলে কোনো লাভ নেই, দেশ শেষ, পুরো দেশ শেষ। অনেকেই বলছেন যে এই তো দেশ, অনেকেই যেটা বলছেন। আরামবাগ টাইমসের দর্শক যারা দেখছেন, আপনারাও কিন্তু মতামত জানাবেন কি চাইছে রামকৃষ্ণ সেতু নিয়ে এই হুগলি ডিস্ট্রিক্ট রুরাল পুলিশ এবং হুগলি ডিস্ট্রিক্ট পূর্ত দপ্তর, তারা কি চাইছে দেখতেই পাচ্ছেন। একটা বয়স্ক মানুষ, দাদা কি বলবেন, কিভাবে, কতটা কষ্ট, সে আর কি করা যাবে? কি বলবেন, কিভাবে আসছে? এই যে বাসে এসে এবার হেঁটে আসছে। দাদা কি বলবেন, কতটা কষ্ট হচ্ছে, মানে খুব কষ্ট হচ্ছে। কতটা প্যারেশানি হচ্ছে? হ্যাঁ, বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে আসছি। আর এইভাবে আর কতদিন চলবে ছেলে খেলা? হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো। আপনারা কি চাইছেন, এই সেতুর উপর নির্ভর করছেন না দ্বিতীয় কোনো সেতু চাইছেন? ও নতুন কিন্তু সেতু হলে ভালো হয়, নতুন কিন্তু সেতু হলে ভালো হয়। দেখতেই পাচ্ছেন একেবারে খুব সংকীর্ণ রাস্তা দিয়ে ছাড়া হচ্ছে এবং লোড টেস্ট শুরু হয়েছে, সেই চিত্র কিন্তু সরাসরি আপনাদেরকে তুলে ধরছি দেখা যে পরিস্থিতি, কতটা মানুষ পারেশানি হচ্ছে, কতটা তাদের বিরক্ত ভাব লাগছে, এমনটাই কিন্তু জানাচ্ছে অনেকেই। কিন্তু অফ ক্যামেরায় তারা ক্যামেরার সামনে না আসলেও কিন্তু তারা মুখে বলে যাচ্ছে যে রামকৃষ্ণ সেতু আদৌ চলবেন এবং তারা কতটা বিরক্ত হচ্ছে। এবং দেখতে যে খরা মানুষ দেখছো, খরা মানুষ কিন্তু মাথায় বোঝা নিয়ে হাঁটছে, তাকেও কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে। আর সেই চিত্র কিন্তু সরাসরি তুলে ধরছে। দেখতে পাচ্ছেন আর একটা মানুষ, এনারও কিন্তু পায়ের অবস্থা খারাপ, উনিও কিন্তু যাচ্ছেন একেবারেই খুবই অসুবিধার মধ্য দিয়ে। সেটাই কিন্তু দেখাচ্ছি সরাসরি আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে। এবং আরামবাগ টাইমসের দর্শক যারা দেখছেন, আপনারাও কিন্তু মতামত জানাবেন, বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। এবং যারা নতুন দেখছেন এই পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং দিকে দিকে ছড়িয়ে দিন এই লাইভকে, এই সম্প্রচারকে দিকে দিকে ছড়িয়ে দিন। একটা বিষয়, একটা বিষয়, জনপ্লাবন যেমন হয়, আমরা যাব এই পল্লীশ্রীর দিকে, যেখানে হাইট বার আছে, যেখানে একেবারেই প্রশাসনের তরফ থেকে আটকেছে, যারা এই শীতের রোদ হলেও তবুও কিন্তু এই রোদ চড়চড়ে লাগছে এবং তাদের অনেকটাই কষ্ট হচ্ছে, সময়ে তাদের অনেক কষ্ট হচ্ছে। সেই কষ্টটা দাঁড়িয়ে থেকে তারা কি বুঝতে পারছে? দাদা ভাই কি বলবেন? ও দারুণ হচ্ছে, ম্যাজিক। কতটা বিরক্ত লাগছে, কতটা বিরক্ত, কোনো সীমা পরিসীমা নাই। এগুলো কাজ হচ্ছে, এগুলো না অনেকেই বলছেন এটা নাকি টোটাল একটা ফাজলামি হচ্ছে। হ্যাঁ, ফাজলামি তো হচ্ছি, তার চোখ মানে যদি কিছু খারাপ থাকে সেটা হচ্ছে, এটা মানুষকে নিয়ে এগুলো মানে সেই কি বলে ম্যাজিক দেখানো হচ্ছে। এই রামকৃষ্ণ সেতুর বয়স হয়ে গেছে, আর কি চলবে মেরামতি? না, চলা তো উচিত নয়, এটাকে চলা এগুলো কোনো বেকার টাকা নষ্ট হচ্ছে, জনগণের টাকা নষ্ট করা হচ্ছে। 1,40,00,000 টাকার কাজ আদৌ কি হয়েছে এটা? না, হয়নি। এই লোহার রেলিংটা দেখে আদৌ মনে হচ্ছে না, হয়নি তো, হবে না, এইভাবে চলতেই থাকবে। মানে এখানেও কি গুজি ফকছেন? এখানেও কি এগুলো সব সরকারের প্রহসন হচ্ছে, জনগণকে নিয়ে প্রহসন হচ্ছে একটা। বলছেন যে দুদিন পর আবার এটা ভেঙে যাবে? একটা নতুন ব্রিজের সম্ভাবনা কি অতি সম্ভব? হ্যাঁ, অবশ্যই নতুন ব্রিজের অবশ্যই দরকার, এর যথেষ্ট বয়স হয়েছে, আর কতদিন এইভাবে চলতে পারে? মানে বাড়ির বয়স্ককেও আমরা এত কাজ করাই না। না, এটা আমরা আসছি জীবনটা হাতে করে, যে কোনো সময় খুলে পড়ে যেতে, প্লাস্টিকের ব্রিজের উপর দিয়ে হাঁটছি মনে হচ্ছে যেন। দীর্ঘ বছর ধরে এই ব্রিজ নিয়ে ছেলে খেলা চলছে, আপনারা কি বলবেন যে এই 26 বিধানসভা ভোট, এতে কি তার এফেক্ট পড়বে? অবশ্যই পড়বে। 26 বলছে অরুণ কুমার মন্ডল, আরামবাগ। মানুষ ভোট 19 দিতে নম্বর পারবে, ওয়ার্ড। নিজের ভোট নিজে দিতে পারবে না, পারবে না, কোনোদিন পারে না, আজকেও পারবে না। আসি কি পেলেন একেবারে উনি যে কথা বললেন সেটা কিন্তু খুব দামি কথা। দেখুন
একটা ব্যাপার হচ্ছে যে মানুষ কতটা বিরক্ত, কতটা ক্ষুব্ধ এই প্রক্রিয়ার জন্য। কেউ লোড টেস্টের জন্য কি এই ব্রিজ সারানো হবে এর জন্য খুশি, একদম না। কারণ অনেকেই যেটা বলছেন যে এতদিন কোথায় ছিলেন। আজকে এই ব্রিজটা, এই শাসক দল, এই পরিবর্তনের সরকারের বয়স কিন্তু 15 বছর, আর একটা 15 বছর মানে তার সাবালক হতে যাবার বয়স আসছে, এবং ওনারা বলছেন ওনারা এখনও প্রায় 39 পর্যন্ত থাকবেন। যদি ওনারা থাকেন তো ওনারা থাকুন, আপত্তি নেই, মানুষের কাজ তো করুন। এই 15টা বছরে কি কাজটা হয়েছে যেটাকে উদাহরণ হিসাবে দেখানো যায়। উন্নয়ন নাকি রাস্তায়, আর আজকে কিন্তু আমরা পরিষ্কার দেখছি উন্নয়ন যে সত্যিই রাস্তায় দাঁড়িয়ে আজকে এই মানুষের হাঁটা চলা দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দেখুন স্রোতের মতো উন্নয়ন রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে। কি বলবেন, কতটা নাজাল হচ্ছে উন্নয়ন নাকি রাস্তায় পশ্চিমবাংলায়, কি বলবেন, এটাই কি তার প্রমাণ? আর কি বলবো বলো দেখিনি, বীজটা তো আজ 2.5 মাস হলো, তা তখন স্বাস্থ্য পরীক্ষা হয়নি, আজ নতুন করে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষা দীর্ঘ 3 বছর ধরে স্বাস্থ্য পরীক্ষা হলে আপনার ল্যাবে একটা পরীক্ষা হলে তার একটা রেজাল্ট পাওয়া যায়, আমরা জানাতে পারি, বলতে পারি। এখানে তো সেটাও হচ্ছে না। জনসাধারণের ট্যাক্সের টাকায় সরকার চলে, জনসাধারণকে জানাবে না এই ব্রিজের কি অবস্থা? সেটাই তো সবার বক্তব্য, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আজকে এই লরিগুলো দাঁড়িয়ে আছে, এবার এটা কি পরীক্ষা হচ্ছে তো আমরা কিছু বুঝতে পারবো না। লরিগুলো সবই খালি, আর সাত মানে আমি জিজ্ঞাসা করছিলাম এক একটা লরি যারা চালকরা আছেন তারা অনেকে বলছিলেন তাদের 7 টন করে। তাহলে তাহলে বাস চালিয়ে টেস্ট করলেই তো হতো, মানুষকে হ্যারাস হতে হতো না, বাস চালিয়ে টেস্ট করলেই তো পাওয়া যেত। সেটা তো করা যেত, এবার ইঞ্জিনিয়ারদের মতটা তো আমরা বুঝতে পারছি না, কিন্তু আমার বক্তব্য অন্য কিছু না। আজকে 2.5 মাস ধরে যে তখন, তখনই যদি কিছু একটা ডিসিশন নেওয়া যেত। 2.5 মাস পরে বাসটা চালু হলো, দিয়ে আবার যদি এরকম ভাবে বন্ধ করে, হ্যাঁ মানে এটা ঠিক। নতুন ব্রিজ নিয়ে কি বলবেন? সয়েল টেস্ট তো বললো যে স্যাংশন হয়ে গেছে, ক্যাজুয়াল একটা অস্থায়ী বীজ হবে, সেটাও শুনলুম। ওই শোনা কথাই শুনছি, হ্যাঁ শোনা কথাই শুনছি, কবে হবে না হলে তো। তার মানে কি বলছেন এইরকম প্রতিশ্রুতি দিয়ে 26-এর ইলেকশন হয়ে যাবে? ওটা রাজনীতি ব্যাপারটা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে যে আমরা কাজের কিছু দেখতে পাচ্ছি না। যে বললো যে একটা অস্থায়ী হলো তো একটা কিছু কাজের নমুনা দেখতে পেত, যে অন্তত টেম্পোরারি করে ঠিক আছে বীজটা সংস্কারের দরকার আছে, বীজটা হোক, একটা ডান দিক দিয়ে কি বাঁ দিক দিয়ে যেটা আছে এটা করতে কদিন লাগবে, কোনো কন্ট্রাক্টরকে দিলে 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে একটা অস্থায়ী বীজ তার কাজটা অন্তত দেখতে পারবে পাবলিক, কিছু বলতে পারবে না। কিন্তু সেই এটাও দেখতে পাচ্ছি না। না না কোনো কিছু না, এখন তো জল মরে গেলে একটা অস্থায়ী ব্রিজ করে দিলি। এই ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু গতবারে যখন টেস্ট হয়েছিল, পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা বলেছিল এই নোংরাগুলো পরিষ্কার করতে, কিন্তু নোংরা কি আদৌ পরিষ্কার হচ্ছে ব্রিজের? না না না, এই খাবার মাঠ, সেই হ্যাঁ ব্রিজটা ক্ষতি হওয়ার একটা কারণ। তা না হওয়ার কিছু নাই, যে এইটা ফেলে হয়তো কারণটা আমাদের ভাষাও নয়, এটা ইঞ্জিনিয়াররা পরীক্ষা করতে এসে তারাই বলেছিলেন যে এই ব্রিজের দুরবস্থার জন্য কতটা দায়ী ওই আবর্জনা, সেটা একটা মানুষকে ইঞ্জিনিয়ার হতে হবে না, সবাই খালি চোখেই সেটা বুঝতে পারবে। হ্যাঁ সেটা তো বোঝা যাচ্ছে, একটা আবর্জনা থাকলে ওইখানে আপনার ইঁদুর বলুন, শিয়াল গর্ত বলুন, একটা গর্ত হবে, মাটি সরার ব্যাপার হবে, এই ব্যাপারটা হ্যাঁ মাটি আলগা হয়ে যায়। এটা আমাদের সাধারণ আইডিয়া, যেন ঘরে যেন আবর্জনা যন্ত্রণা, সেখানে যেমন আবর্জনা সব ঢুকে যায়, হ্যাঁ সেরকম হতে পারে বীজ খালগা। তবে এই বর্জ্য পদার্থগুলো বীজের কাছ থেকে সরানোটাই একদমই, কারণ এখানে যদি নতুন ব্রিজও হয়ও, এই যে আবর্জনা, এখন আমরা এই ব্রিজটা দেখেছি তলা দিয়ে তাকানো যেত না, এই জায়গাটা দিয়ে তাকানো যেত না, সেই জায়গাটা কতটা গভীর ছিল এই জায়গাটা। এখন তো এটা বড় দোতলা বাড়ির সমান, তখন এটা 4 তলা বাড়ির সমান গভীর ছিল। আজকে সেই জায়গাটার এই আবর্জনার উপর দিয়ে যদি ব্রিজ হয়, সেটারও ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা সম্ভাবনা থাকবে। আমরা দেখতে পাচ্ছি মানে শয়ে শয়ে মানুষ, আমরা সকাল থেকে যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, তাতে দেখা যাচ্ছে হ্যাঁ অন্তত কয়েক হাজার বাইককে আমরা এখন পেরোতে দেখলাম। আমরা এখানে তো আটকেই আছেন দাদা, যেহেতু আটকেই আছেন,
কতটা বিরক্ত লাগছে? এইভাবে কতদিন চলবে আমরাও বুঝতে পারছি না। একটা আরামবাগের মতো গুরুত্বপূর্ণ জায়গায় একটা সেতুর কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, মানুষকে এইভাবে কতদিন হ্যারাসমেন্ট করবে এই সরকার আমাদের জানা নেই। একেবারেই। আমরা প্রদীপ বাবুর কাছেও একটুখানি যাব। আপনাকে কিন্তু এই ব্রিজের উপর ভরসা করেই রেগুলার আপনাকে কিন্তু বিজনেসের প্রয়োজনে যেতে হয়। আসুন, তা কি মনে হয় এই যে কি কাজটা চলছে এটাকে কি মনে হয় আমার মনে হয় আমরা খুব পাপ করেছি, বুঝলেন। আগস্ট মাস থেকে এক টানা এইভাবে চলছে, তো যে কাজ হয়েছে আমার মনে হয়, আমাদের আইডিয়া নেই যদিও, এটা 15-20 দিনের কাজ। তো আমরা সেই একই পরিস্থিতিতে পড়ে আছি এবং আমাদের 4 বার যাতায়াত করতে হয়। এই 4 বারের মধ্যে আমরা যদি এইভাবে গার্ড হয়ে থাকি, এবং পুজোর আমাদের মার্কেটটা পুরো শেষ করে দিয়েছে, আমরা ব্যবসা করি, পুজোর মার্কেটটা পুরো শেষ করে দিয়েছে, একটা লোকজন যায়নি। তার উপরে ধরুন এই যে এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, এই অবস্থাটা এখন কদিন চলবে বা কিভাবে চলবে ঠিক বুঝে উঠতে পারা যাচ্ছে না। আর কাল থেকে আজকে থেকে নাকি আবার বাইকও বন্ধ হয়ে যাবে। এবার আমাদের বাইক বন্ধ হয়ে যাবে। তো এটা এখন আমরা বুঝতে পারছি না যে কি হবে আর কি হতে চলেছে। আমরা মনে হচ্ছে বহু পাপ করে বোধহয় এই যে জন্মেছে। সাধারণ মানুষের ছিনিমিনি খেলা হচ্ছে একেবারে। দেখুন, সেটা তো আমার মানে প্রত্যেক মানুষ এখানে মানে সারাদিন আমি কালকে দেখলাম যে কি হারে লোক যাতায়াত করছে। মানে সারাদিনে আমি যদি কমপক্ষে 50,000 যাতায়াত আছেই। কালকে দেখলাম, আমাদের আইডিয়া নেই যে এত লোক মানুষ বাইরে থেকে আসে বা যায়। আর কালকে ওই রোদের মধ্যে বাচ্চা নিয়ে, আমি একজনকে কালকে লিফট দিলাম, তো বাচ্চা নিয়ে যেতে পারছিল না, তাকে আমি গাড়িতে চাপিয়ে আবার নিয়ে এলাম। তো আমরা চাইবো যাতে খুব তাড়াতাড়ি এটা সমাধান হয় বা যে কোনো উপায়ে এটা মানে করা সম্ভব। আজকালকার দিনে যেখানে চাঁদে যেতে 2 মিনিট সময় লাগছে না, তো সেখানে এই কাজটাকে আজকে 4 মাস ধরে মেনে নেওয়া যায় না। খুব বিকল্প সেতু তো অবশ্যই চাই, কারণ এই রাস্তা দিয়ে এত গাড়ি বেরিয়েছে, এত বয়স্ক ব্রিজ। আচ্ছা, আমার নিজে যেদিনে ওইটা ভেঙে পড়েছে সেদিন সকালবেলা আমি এসে দেখি ওই লোড গাড়িগুলো যাচ্ছে, আর ওই জায়গাটা তো এমন কাঁপছে, আমাকে ভয়ে আবার সরে যেতে হলো, এমন অবস্থা দাঁড়িয়েছে। মানে যেদিনে ভেঙেছে সেদিন সকালবেলাটা আর কি। মেরামতি করার পরে কি আদৌ কি এর মানে লোড ক্ষমতা থাকবে নাকি? এইটাতে থাকবে না, এইটাতে কোনোদিনই গাড়ি চলবে না। ওই বড় বড় ডাম্পার কোনোদিনই চলবে না এটা। আর চললেও 5-7 দিন চলবে, তারপরই বন্ধ হয়ে যাবে। আলু ব্যবসাও চলে গেছে, আলু ধান ব্যবসাও চলে গেছে। এই তো যা, আমার এক বন্ধুর সঙ্গে কালকে কথা হলো, তার মিল আছে, তো বলছে আমার মিলটা বন্ধই হয়ে আছে। আমি বলছি কেন? বলছে আমাকে চাল বিক্রি করতে গেলে 7 টাকা বেশি দামে চাল বিক্রি করতে। একটা বিষয় জানেন দাদা, কালকে এই লোড ক্ষমতা নিয়ে মেরামতির পর লোড ক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলো আরামবাগ সাংসদকে। তিনি বলেন যে ইঞ্জিনিয়াররা বলতে পারে, আমি নাকি ইঞ্জিনিয়ারের ছাত্রী নয়। ইঞ্জিনিয়ার দিকে প্রশ্ন করলে তারা মুখ এড়িয়ে চলে যায়, আমাদের কোনো বলার রাইট নাই। কিন্তু ঘটনা হচ্ছে, আমরা সাধারণ লোক তাহলে কি করব? আমাদের তো কোনো ব্যাপারটাই আইডিয়া নেই। আমরা ব্যবসা করে খাই, একদিন না গেলে আমাদের ব্যবসা চলবে না। তো যা হোক করে আমাদেরকে পেরোতে হবে। এবার দরকার হলে আমাকে 2 দিন নৌকা করেও যেতে হবে, কারণ ব্যবসা তো বন্ধ করা চলবে না, রানিং ব্যবসা। আর আমাদের এমন ব্যবসা, দৈনন্দিন ব্যবসা, এটা তো আর বন্ধ করে কিছু করা যায় না। সে ব্যবস্থাও তো নেই, কারণ নদীতে কোনো ড্রেজিং নেই, ফলে আপনাকে অর্ধেকটা হাঁটু জল পেরোতে হবে। তা জানি না, আমি বাজারে গিয়েছিলাম, দেখলাম যে নৌকা চলছে। এবার সেটা কিভাবে চলে বা কি, আর এইটা দেখুন না, এই অবস্থায় আমি যে একজনকে নিয়ে যাবো বা কোনো পেশেন্ট যদি কেউ বাচ্চা যায়, যা যাবে। আর এমন জায়গায় লরিটা দাঁড়িয়েছে, আমার তো যেতেই বুকটা ধরপড় করছে যে ভেঙে পড়ে যাবে কিনা। নামটা একবার যদি বলেন। আমার নাম প্রদীপ কোলে, হরিহরপুরে বাড়ি, আর আমাকে ব্যবসা আছে, ব্যবসা করে। শুনলেন, প্রদীপবাবুকে অনেক ধন্যবাদ। এবং প্রদীপবাবু সমস্ত কিছুটাই কিন্তু জানালেন, এবং তারা ব্যবসার খাতিরে বললেন যে আমাদের কতটাই পরিস্থিতি চলছে। আরও একটা ব্যাপার, যে সাংসদ যেটা বলেছেন, আমার একটা প্রশ্ন হচ্ছে, সাংসদ তো আপনার কথায় কালকে তেলে বেগুনে জ্বলে চলে যাচ্ছে, তো মানে তিনি আমাদের প্রশ্নটাও হজম করতে পারছেন না। আচ্ছা, তিনি মাসে মাসে কত করে যেন পান, এবং কি কি সুবিধে যেন সরকারের পান, দিল্লিতে গেলে কত সস্তায় খাবার পান, সব কিছু পান। তো তিনি তো জনপ্রতিনিধি, তিনি কিন্তু একটা বিধানসভার নয়, 7টা বিধানসভার তিনি হচ্ছেন আমাদের প্রতিনিধি, 7টা বিধানসভার বাসিন্দাদের প্রতিনিধি। তার কোনো দায়বদ্ধতা থাকবে না, তিনি এড়িয়ে যাবেন। আর একটা ব্যাপার, তাকে ইঞ্জিনিয়ার হতে হবে না, আমরা তাকে একবারও সাংসদকে ইঞ্জিনিয়ার হতে বলিনি। কিন্তু আচ্ছা দিদি, তো সাংসদকে ইঞ্জিনিয়ার হতে আমরা বলিনি,
কিন্তু তিনি একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে যত সহজে বক্তব্যটা পেতে পারবেন, আমজনতা কিন্তু ইঞ্জিনিয়ারের কাছ থেকে বক্তব্যটা পেতে পারবেন না। তার কাজ পূর্ত দপ্তরের কাছ থেকে কি কথা, কোনটা মানুষের জন্য সুরাহা, যাবতীয় কিছু তথ্য নিয়ে আমাদের সামনে তুলে ধরা। কারণ তিনি আমাদের কাজ করবেন বলেই তিনি সাংসদ, আমাদের কাজ করবেন বলেই একজন বিধায়ক, আমাদের কাজ করবেন বলেই একজন কাউন্সিলর থেকে চেয়ারম্যান, পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের সদস্য, এরা সবাই জনপ্রতিনিধি। প্রত্যেকের একটা দায়বদ্ধতা থাকা উচিত, শুধু নিজের সুবিধা, নিজেকে চকচকে, দ্রুত চকচকে বানিয়ে দেওয়া নয়। আমাদের হচ্ছে 5টা বছর থাকার পর সারা লাইফ ধরে যিনি আমাদেরই পয়সায়, জনগণের পয়সায় তিনি সারাটা বছর লাইফ ধরে মানে সুবিধা ভোগ করবেন, তার আমাদের প্রতি কোনো দায়বদ্ধতা থাকবে না? কেন তিনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না? মানুষ বিরক্ত, সবাই বিরক্তর একটা কমেন্ট করে যাচ্ছেন, তারা কেউ সন্তুষ্ট নয়। বিরোধী দলের সত্যি এখানে আজকে বিরোধী দলের এখানটায় তীব্র আন্দোলন করে দেওয়া উচিত ছিল। আমরা তাদেরকেও নেই, শুধুমাত্র বিজেপি বলবো না, বিজেপি সিপিএম সবাই কি তাস খেলছেন? জনগণ কি তাসের বস্তু? জনগণ কি মানে বোড়ে? জনগণকে নিয়ে ছেলে খেলা হচ্ছে? জনগণের সুখ সুবিধা দেখবেন না? আর হ্যাঁ, ভোটের সময় জোড়হাত, এই জোড়হাত করে ভিক্ষে করার সময় একটু বিবেকে বাঁধবে না? নাকি রাজনৈতিক দলের নেতা হলে মানে একদম নির্লজ্জ হতে হয়, মানে যতটা পারা যায় নিচে নামতে হয়, যে কোনো রকম মানবিক বোধ নেই? তাহলে তারা জনপ্রতিনিধি কেন তারা এরকম করে দিনের পর দিন এই ব্রিজটাকে নিয়ে হ্যারাস? তিনি সাংসদ কি বলছেন? মেনে নিতে হবে, মেনে নাও, কটা দিন মেনে নাও। আরে এই ব্রিজটা কি কটা দিনের কেস? এই ব্রিজটা তো আজকের নয়, এই অবস্থার জন্য এই ব্রিজটা তো আজকের নয়। এই ব্রিজটা দীর্ঘ বছর ধরে অসুস্থ, তো 15 বছর এই ব্রিজটা পাশে আরেকটা বিকল্প ব্রিজ করা যেত না? আমরা এই পৌরসভা যিনি চেয়ারম্যান ছিলেন স্বপন নন্দী, ভাঁওতার পর ভাঁওতা দিয়ে গেছেন। কীরকম দিয়ে গেছেন আমরা আমাদের আরামবাগ টাইমসের দর্শকদেরকে কিছুটা হলেও জানাবো। এই পাশেই একটা ঢপের হেলিপ্যাড হয়েছে। তিনি স্বপন নন্দী আমাদেরকে বলেছিলেন এই হেলিপ্যাড নাকি মানুষকে খুব স্বল্প মূল্যে কলকাতায় নিয়ে যাওয়ার পরিষেবা দেওয়ার জন্য, জনসাধারণের জন্য। তিনি দিনের পর দিন বলেছেন এই জনসাধারণের জন্য হেলিপ্যাড খুলে দেওয়া হবে, জনসাধারণের জন্য হেলিপ্যাড খুলে দেওয়া হবে। বলতে বলতে কটা জনসাধারণ গেছে এই হেলিপ্যাড দিয়ে? কজন গেছে? কোনো ভূমিকা, যাওয়া তো দূরের কথা, একটা হেলিকপ্টারও জনসাধারণের জন্য নেমেছে। ভাঁওতাবাজি দেওয়ার কি দরকার ছিল? এখন হেলিপ্যাডটা হয়েছে সরকারের মানে রীতিমতো পোস্ট হয়ে এখানে হেলিপ্যাড, এখানে সরকারের জায়গা, এইগুলো সব হয়েছে। কেউ বাড়ি ব্যবসা করছেন, কেউ লোহা লক্করের ব্যবসা করছেন, কেউ পাথর ব্যবসা করছেন। সরকারি সম্পত্তিগুলো কোন অদৃশ্যভাবে বিক্রি হয়ে যাচ্ছে, এটা নিয়ে কেন জনগণ প্রশ্ন তুলবে না? শুধু তাই নয়, এই যে জায়গাটাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে, এখানে যেটা এই জায়গাটার জন্য যিনি ঠিকাদারি পেয়েছেন, এই 4-5টা রাত্রেবেলা কি হয়? হ্যাঁ বলুন, হ্যাঁ কি বলছেন বলুন? একদমই ঠিক বলছেন ব্রিজটাকে পুরো ভেঙে ফেলে দেওয়া হোক। কতটা বিরক্ত, কতটা বিব্রত, কেন এখানে বিকল্প ব্রিজ হতে এত দেরি হবে? স্বপন নন্দী বলেছিলেন বিকল্প ব্রিজের সব ব্যবস্থা হয়ে গেছে, এবার শুরু হলো বলে অ্যালটমেন্ট হয়ে গেছে, কত রকম কথা। মঞ্চ পেলেই আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা গল্প শুনিয়েছেন। তিনি যেখানে ফুটেজ পাওয়া যাবে সেখানে ছুটে আসেন। তার কি ভূমিকা ছিল? তিনি তো দীর্ঘ বছর ধরে ছিলেন। বর্তমানে যিনি চেয়ারম্যান তার তো কোনো ভূমিকাই নেই। বলুন তো কেন এই বয়স্ক মানুষগুলো, এই যে তারা কেন এইভাবে হাঁটা পথে বালিপুর থেকে আরামবাগ বাস স্ট্যান্ড প্রায় 2 কিমির মতো রাস্তা, তাদেরকে হাঁটা পথে যেতে হবে। আর যাবে যে কোন পথে? একটা রাস্তাও ভালো আছে? একটাও রাস্তা, যে রাস্তাটাকে প্রশংসা করা যায়, একটা রাস্তা ভালো নেই। মানে একটা রাস্তা, একটা পুকুর। এটা কি আমরা কাম্য ছিল? এই জন্য আমাদের একটা সরকার গঠন করা। তার সরকারের কাজ নেই, বিরোধী দল তো যাচ্ছে তাই, যে একটা কারো কোনো সদর্থক ভূমিকা নেই। কোনো বিরোধী দলকে আমরা একবারও ফিল্ডে নেমে মানুষের জন্য চিৎকার করতে দেখিনি। আরে কমেন্ট আসুক, আমি বলছি যে যা পারেন নিন্দে করুন আমাদের।
শাসক দলের হয়ে অনেকেরই খুব গায়ের জ্বালা করবে, আমাদেরকে যাতা কথা বলবেন, আমাদের থোড়াই কেয়ার। আমরা মানুষের পরিষেবা দেওয়ার জন্য সাংবাদিকতা করছি, আমরা পা চাটা করার জন্য নয়। আমরা শাসক দলকেও পা চাটি না, বিরোধী দলকেও পা চাটি না, আমরা কোনো দলের পা চাটার জন্য আমরা আরামবাগ টাইমস চ্যানেল বা সংবাদপত্র খুলিনি। 27 বছর ধরে লড়াই করছি, আজকে আমরা মানুষের জন্য লড়াই করছি। আজকে কি অবস্থা, কেন মানুষকে এত হ্যারাস হতে হবে, কেন এগুলো কি হচ্ছে, এগুলো কি হচ্ছে? এই লোড টেস্টে হচ্ছে মানুষকে কিভাবে হ্যারাস হতে হচ্ছে, প্রত্যেকটা দিন মানুষকে এইভাবে হ্যারাস হতে হচ্ছে। আজকে 2.5 মাস ধরে মানুষ হ্যারাস হচ্ছে, একেবারে একবার ফাইলাম হচ্ছে এগুলো, বাচ্চা থেকে বুড়ো থেকে আর থেকে একটা বাঁকুড়া থেকে পুরুলিয়া থেকে একটা মেন জংশন, এইটা একটা ইয়ে করে কোনো নজর নাই, আচ্ছা কোনো গুরুত্ব নাই মানুষের। মানুষকে কি ছেলে খেলা পেয়েছে, মানুষের গরু বাছুর পেয়েছে, হ্যাঁ একটা মানুষের পরিষেবা নাই। এরকম পরিবেশ যদি না থাকে তাহলে সরকারের পুলিশ প্রশাসন কি জন্য আছে তাহলে? মানুষের পরিষেবা দেওয়ার জন্য তাহলে তাকে আচ্ছা সমাজের রাস্তা দিতে পারছে না, তাহলে মানুষকে আহার রুচি যদি রোজগারের জন্য যদি এরকম ভুগতে হয় তাহলে কি জন্য আছে সরকার? চারদিকে হচ্ছে আর হচ্ছে আর সামান্য একটা মেন যেটা জংশন আছে মানে বাঁকুড়া থেকে একমাত্র যোগাযোগ এটা। কিন্তু প্রশাসন বলছে, সরকার বলছে উন্নয়ন রাস্তায়, ওই তো উন্নয়ন রাস্তায় নেমে গেছে, ওই তো উন্নয়ন রাস্তায় নেমে গেছে। আরামবাগ টাইমস ঠিক একদম আছে। হ্যাঁ, দেখুন আপনার দেখুন লাগছে। আর বিরক্ত মানে কি, প্রত্যেকদিন আমার যাতায়াত করতে, এই আমাদের খাবার জায়গা একটা, রুটি রোজগারের জায়গা একটা, এরা এইভাবে হ্যারাসমেন্ট হওয়া মানে যে আমরা আর পারছি না, আর ভালো লাগছে না আর একদম। কি বলি আপনাদেরকে, আর কি বলার আছে? আমার নাম বিমান প্রসাদ দে, রামজীবনপুরে বাড়ি আমার। ওরে বাবা, রামজীবনপুরে বাড়ি, এইভাবে কাটা সার্ভিস করে আপনাদের যেতে হচ্ছে প্রত্যেক দিন, কালকেও আসবো, কষ্ট হচ্ছে, বয়স 70 বছর বয়স হয়ে গেল, কি বলি আর কিছু বলার নেই। হ্যাঁ, বুঝতেই পারছেন যে সব দেখছে কালকে পরীক্ষা, এই ছাত্রছাত্রীগুলো কি করবে? তারা তাদের পড়াশোনায় ফেলে দিয়ে ভোর থেকে তাদেরকে এই ব্রিজ ক্রস করে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে দৌড়াতে হবে। এগুলো কি আদৌ কাম্য? এগুলো মানে চূড়ান্ত ব্যর্থতা, এটা হচ্ছে সরকারের চূড়ান্ত ব্যর্থতার নজির হচ্ছে এই রামকৃষ্ণ সেতু। এই যে অ্যাম্বুলেন্স পরিষেবা থানা থেকে করা হয়েছে, হ্যাঁ প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু এই অ্যাম্বুলেন্স, আপনারা কি অসুস্থ? এটা তো অ্যাম্বুলেন্স পরিষেবা, তা আপনারা কি চিকিৎসা করাতে গেছিলেন? না, তাহলে আপনারা টোটোতে আছেন? পা ভাঙা, তো পা ভাঙা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আসুন। আমরা আপনাদেরকে আবারও দেখাতে থাকবো, আমরা কন্টিনিউ আমরা আপনাদেরকে এই ব্রিজের কি পরিস্থিতি, কি পরিষেবা আমরা সবটাই দেখাবো। এবার আমরা কালীপুরের দিকে আমরা যাচ্ছি, যে দেখুন কিভাবে প্রত্যেকটা মানুষকে বেরোতে হচ্ছে। এই 3 ফুটও হবে না হয়তো, এইটুকুর মধ্যে দিয়ে মানুষকে রীতিমতো ঝুঁকি নিয়ে এই জায়গাটাই ভেঙেছিল, তার ফলে একটা এমার্জেন্সি আসছে রুগী, তাকে টোটোয় করে নিয়ে আসতে হচ্ছে। সব থেকে হচ্ছে টোটোয় করে একজন আসন্ন প্রসবা যদি হন, তাকে এই টোটোয় করে এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে কিভাবে নিয়ে যাওয়া হবে? দেখুন কি অবস্থা, অক্সিজেন দিয়ে নিয়ে যাওয়ানো হচ্ছে। মানে আপনাদের তো সারাদিন ধরে কোনো নাওয়া খাওয়া সব ভুলে আপনাদের পরিষেবা দিতে হচ্ছে, এবং মানুষকে কতটা বোঝাতে পারছেন? চেষ্টা করা হচ্ছে বোঝানো, যতটা মানুষ বুঝতে পারবে। এই সরু রাস্তা দিয়ে একের পর এক এই এত বাইক আমরা একটা সাইডে দেখাচ্ছি। সহযোগিতা করুন, এটাই তো আমাদের বাঙালি। একদম দেখুন, দুটো প্রান্তে আমরা একটা দিক দেখিয়েছি, এটা কালীপুরের দিক, কত অসংখ্য মানুষ। এই একটা গুরুত্বপূর্ণ যে ব্রিজ, এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। উপর থেকে নেমে আয়, কারণ যে কোনো সময় কিন্তু এই ফুটপাতে কোনো ভবিষ্যৎ নেই, যে কোনো সময় ভেঙে নিচে পড়ে যেতে পারিস।
ফুটপাতে একদম রিস্কের সঙ্গে উঠতে হবে, কারণ ফুটপাতে ওঠা যাবে না, এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি। কি ব্যাপার, কি বলবেন, কতটা বিরক্ত লাগছে? বিরক্ত তো আছে, সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি কয়েকদিন ধরে কাজ হচ্ছে আমি দেখছিলাম, এই দিকটা একটু দেখান। যদি কোনো ইঞ্জিনিয়ারের কাজ এটা হয়ে থাকে, এই ফাঁকা জায়গাটা দিয়ে কেউ বলতে পারবে কি না পারবে? পারবে তো, এটা বলতে পারবে তো। আমি কদিন ধরেই ভাবছিলাম কাকে আমি বলবো এই কথাটা। এই জায়গাটা দিয়ে যে কোনো লোক পড়ে যেতে পারে, বা কেউ কারো যদি সুইসাইড করার ইচ্ছাও থাকে তাহলে কিন্তু এদিকটা দিয়ে উপর দিয়ে চলে যেতে পারবে। আমি প্রশাসন যে করছে কাজটা, আমি তাকে এইটুকু বলতে চাই যেন এই জায়গাটা নেট লাগাতে পারে, এই জায়গাটা নেট লাগাবার পরে যেন রংটা করে। কারণ আমি এটা করেন দিতে ভাবছি যে এই আরামসে যে কোনো লোক পড়তে পারে, বা আমি যদি কোনো রকম ভাবে এখানে ছিটকে পড়েও যাই কিন্তু পড়ে যেতে পারে। না, আরো একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে বাই চান্স একটু ধাক্কা লাগলে এই গোটা রেলিংটা সহই নিচে পড়তে পারে। কিছু না, এগুলো দিকে কোনো আটকাতে পারে, একটু ঝাল আর না ওয়াল দিয়ে আটকা, নাট দিয়ে নাট কোনো ধরনের ব্রিজে আটকাতে পারে না, যেটা আমাদের সাধারণ মানুষের জ্ঞান। এবার ইঞ্জিনিয়ারদের মাথা আমাদের থেকে এত বড় বড় মাথা হতে পারে, আমাদের তো ছোট ছোট মাথা, ইঞ্জিনিয়ারদের এত বড় বড় মাথা, কিন্তু এই জায়গাটা আমি যেদিন থেকে দেখছি এই থাকতে পারবে না। আর এই দিক দিয়ে আরামসে লোক পড়ে যেতে পারে। এটা কিন্তু সব থেকে আগে ভাবা উচিত, এই জায়গাতে কমসে কম নেট লাগানো উচিত। 1,40,00,000 টাকা ভাবা যায়, 1,40,00,000 টাকা কাজ। এটা দেখান, এতে 1 কোটি টাকা এমনি খেয়ে ফেলবো, 40 লক্ষ টাকা আমি কি কাজ করব? আমার কথা হচ্ছে এটা, আপনি বুঝতে পারছেন নিশ্চয় আমি কি বলতে চাইছি, যে আমার পেট যদি এত বড় থাকে, এই পেটটা যদি এত বড় থাকে, এই পেটে তো 1 কোটি টাকা আরামসে ঢুকে যাবে। 40 লক্ষ টাকা কি কাজ হবে? এরকমই কাজ হবে, আর কি বলবো বলুন। একেবারে অতএব এই যে কাজটা হয়েছে, জাস্ট একটু বড় ব্যাপার হচ্ছে দেখুন, এই যে কাজটা হচ্ছে, এখান থেকে যদি বাঁশের একটা সাঁকো করা যেত, বাইক পার করানো, যেমন ধরুন বন্দরে ঘাট আছে, নানা রকম ঘাট আছে, তাহলে এই ঝামেলাটা হতো না মানুষের। বাইকগুলো পেরোতো, টোটো পেরোনো যায়, একটু ভারী ভার করলে টোটো পার করানো যায়, তাহলে মানুষের বিপদ হলে। আজ থেকে 4-5 বছর আগে আমার একটা ঘটনা আছে, আমি একজনকে এখান থেকে বাইক রেখে নিয়ে গিয়ে মানুষটাকে টেনে টেনে, তার পেটে বাচ্চা, প্রসব বেদনা হয়েছে, তাকে নিয়ে আমি নদী পার করিয়ে আমি তাকে দেশ মেডিকেলের কাছে ডাক্তার দেখাতে নিয়ে গেছি। তার বাড়ির শ্রীনগর, আমি হয়তো এখন সে হয়তো ভুলে যাবে কিনা জানি না, এরকম ঘটনা ঘটেছে। তো আজকে যদি এরকম ভাবে, হ্যাঁ এই অভিজ্ঞতার কথা বললাম, আজকে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে মানুষ এইভাবে দাঁড়িয়ে থাকলে কি করে হবে বলুন। আর এই যে পারাপার, এই যে লোড টেস্ট, এই টেস্টকে আপনারা কতটা ভাবছেন, কতটা গুরুত্ব দিচ্ছেন? না, কাজটা কিরকম হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। যে টেন্ডার নিচ্ছে সে হয়তো ভুল করে টেন্ডার নিয়ে ফেলেছে, কারণ সে তার কাজের অভিজ্ঞতা তার নাই, তার কাজের অভিজ্ঞতাটা নেই। সে হয়তো টেন্ডার নিয়েছে ঠিকই, তার কাজের অভিজ্ঞতাটা নেই। এই মালগুলোকে কাটার সময় তার একটা ভাবা উচিত ছিল যে জিনিসগুলো কাটতে গেলে কত কষ্ট, তার সেরকম মেশিন আনা উচিত ছিল। সে সাধারণ জিনিস নিয়ে কেটে কেটে গেছে, তার জন্য একটা টাইম লেগেছে। 2 নম্বর কথা, এরকম রেলিং, এই রেলিংটা তো আমার একদমই পছন্দ না। এই রেলিংটা থাকবে না, এই নাট বল্টু কোনোদিন আটা যাবে না। যখন গাড়ি কোনো যাবে, আর ভারী জিনিসের কথা বলছেন, ভারী গাড়ি কোনোদিনই যেতে পারবে না, আমার মনে হয় এটা। মানে এই ব্রিজটা এক প্রকার স্তব্ধই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই হবে তো, তাই হবে তো। এই যে জিনিসগুলো কেটে কেটে ফেলেছে, এইগুলো রাস্তা দিয়ে যদি এখানটা নদীর মধ্যে কিছুটা দিয়ে কিছুটা সাঁকোর মতো করে দিলে, মানে ব্রিজের দুপ্রান্তে যে সমস্ত ব্যবসাদাররা, তাদের ব্যবসা পুরো চৌপাট। হ্যাঁ, তো তাই তো বটে, ব্যবসা চলে যায়। আজকে যদি কেউ কোনো ধান চালের ব্যবসা করে, ধরুন আজ আরামবাগ থেকে এদিক দিয়ে ঢুকতে গেলে 5 মিনিটে ঢুকতে হয়, তাকে যদি ঘুরে ওইদিক দিয়ে মাল নিয়ে চাল নিয়ে যেতে হয়, তার দাম তো বাড়বে আরামসে, যে কোনো জিনিসের দাম বাড়বে, সবজিটার দাম বাড়বে, সব কিছুতে দাম বাড়বে। তো এইটা আগে ঠিক করতে হবে। তার মানে সাধারণ মানুষের যন্ত্রণার নিরসন এতটুকুই হচ্ছে না। না, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আজকে এই ব্রিজটা সামান্য এই জায়গাটায় কাটাটা দেখছিলাম, ওই যে আগে যে জায়গাটা কেটে যে জায়গাটা ভেঙে পড়ে গেছে, এটা কি কোনো রকম ভাবে আইডিয়া ছিল না? আমাদের কিন্তু আইডিয়া আছে। ওই জায়গাটা কিভাবে মানুষ তো পারে, ওই দিকে সাইকেল বাইক যাবে না, তাহলে একটা ফুটপাতের মধ্যে একটা কিছু একটা ব্রিজের মতো করতেই পারতো, লোহার রড পট দিয়ে বা কিছু দিয়ে, ওই দিকে মানুষ যেতে পারতো। ওটা দেখুন কতটা এড়ে দিয়েছে, তাহলে রাস্তাটা তো সরু হয়ে গেল হিসাব মতো, 1.5 ফুট বাদ হয়ে একদম চাতালটা তো গেল 1.5 ফুটে গেল। ওই জায়গাটা একটা ব্রিজের মতো করতেই পারতো, এটার উপর দিয়ে একটা বড় মোটা কাঠের বা কোন রকম লোহার জিনিস দিয়ে তার উপর দিয়ে যাতায়াত করে মানুষ করতেই পারতো সেটা, তাহলে এই জায়গাটা ফাঁকা হতো। কিন্তু সেই জায়গাটা নষ্ট হয়ে গেল। এটা কি মাথা আছে বুঝতে পারছি না, আমার থেকে বড় 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 মাথা তাদের, আমার কিছু বলার নেই। আর কি বলবো বলো, এই ব্রিজটা মেরামতির পর কতটা মানে ক্ষমতা নিতে পারবে? হ্যাঁ, এইসব আইডিয়া আমাদের নেই, তবে যা দেখতে পাচ্ছি সব থেকে বড় কথা হচ্ছে, এখন যদি আপনি বর্ধমানে যান না, বর্ধমানে একটু 5তলা 10তলা দিকে যদি দেখতে যান না, কাঞ্চনজঙ্ঘা ব্রিজ দেখা যায়। আমাদের কালীপুর থেকে কিন্তু আপনি এখানে আমাদের একটা ইয়ে দেখতে পাবেন, কাঞ্চনজঙ্ঘার একটা পাহাড় দেখতে পাবেন। এই যে স্তূপটা, এটা আমাদের কালীপুর থেকে দেখা যায়। বর্ধমান থেকে কাঞ্চনজঙ্ঘা ইয়ে দেখা যায়, পাহাড় দেখা যায়, আমাদের এখান থেকে স্তূপ দেখা যায়। এরকম ব্যাপার। আবর্জনা মানে বিরাট আবর্জনা, একদম। কতটা বিরক্ত লাগছে?
এখন বিয়ে করার কিছু আছে কি, করতে কিছু নেই, আছে কি মেনে নিতে হচ্ছে। মেনে নিতে হচ্ছে। সামনে 26শে বিধানসভা ভোট, নতুন রেল, নতুন ব্রিজ, এটা একটা ললিপপ ধরিয়েছি, আপনারা কি ভাববেন? এটা কি সত্যি আবার একটা ললিপপ ধরিয়েছে যে মানে সয়েল টেস্ট হচ্ছে, ব্রিজ দিয়ে কি হবে? এটা আমরা 15 বছর ধরে শুনে আসছি। খাদ্য রসিক, আমরা খাদ্য রসিক, ঠিক আছে, শুধু খেতে ভালোবাসি। ললিপপ হলে খেয়ে নেবো, তাই তো খাচ্ছি আমরা, একদম, বিশেষ করে বাঙালিরা একদম আমরা তো খেয়ে যাচ্ছি। আমাদেরকে খাবার দিলে আমরা খেয়ে নেবো, সব 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 জায়গায় সিঁড়ি, খাবার দিলে আমরা খাবো, কোনো ব্যাপার নয়। আপনার বাড়িতে দিচ্ছে 1000 টাকা, কিন্তু আপনার ছেলে মেয়েগুলো বেকার হয়ে পড়ে থাকছে, কি বলবেন? না সেইটা তো সবাই জানে, সেটা আলাদা প্রশ্ন চলে গেল, ওটা রাজনীতির ব্যাপার, এবার একটা আলাদা টপিক হয়ে যাবে, আলাদা টপিক। আমি আমার ব্রিজ নিয়ে কথা বলতে চাইছি। এইভাবে চলতে পারে না, কন্টিনিউ প্রায় 3 মাসের মতো এই জিনিসটা হয়ে গেছে। আজকে আমরা যাতায়াত করছি, আমাদের সব কিছু এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে হয়। কালীপুরে মানুষ না হয় নদী পেরিয়ে চলে যাবে, বাকি যাদের প্রসব বেদনা আসবে, যাদের হার্ট অ্যাটাক আসবে, তারা কোন দিক দিয়ে যাবে এখন? না না, কালকে একটা সিএমএইচ খুব ভালো কথা বলেছেন আমার সাংবাদিক কুশকুমার পাড়েকে। একটা প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে আপদকালীন পরিবেশ যদি হয় একটু মেনে নিতে হবে। সারা জীবন তো মেনেই আসছি, আগে ব্রিজ, আগে মানুষের জীবন না, মানে আগে মানুষের জীবন না, তাকে 1 লোকি দিয়ে ঘুরিয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসতে হবে। বিকল্প তো কোনো রাস্তাই নেই, বাইপাস নেই। কোনো ক্রমে যদি মেডিকেল কলেজে চলেও যান, মেডিকেল কলেজে মরে যাবেন আপনি। মেডিকেল কলেজে কিচ্ছু নাই। যদি 7টার সময় আপনাকে ডাক্তার দেখে যায়, 9টার সময় আপনার স্যালাইন আসে, 9:30টার সময় ইঞ্জেকশন আসবে, 10টা 10:30টার সময় ইঞ্জেকশন দিতে একজন আসবে, এবং স্যালাইন যে ইঞ্জেকশন ফুকবে সে আবার স্যালাইন দিতে পারবে না, এরকম সিস্টেম। আমি 1 সপ্তাহ আগে ভর্তি ছিলাম বলে আমি তার অভিজ্ঞতাটা আপনাকে জানালাম। তো অতএব এদিকে যদি কোনো রকম আপনি চলেও যান, ওখানে গিয়ে আর বাঁচবেন না। মানে এত যন্ত্রণার মধ্যেও হাসি পেয়ে যাচ্ছে এনার বক্তব্য শুনে, যে মানে কতটা ক্ষোভ থাকলে মানুষ এই যন্ত্রণার সময় তার ভেতরের যন্ত্রণা উগলে দেন। তা আমরা আপনাদেরকে আবারও এই একই যন্ত্রণার চিত্র এবং কিভাবে কি পরীক্ষা চলছে আমরা সবটাই আপনাদেরকে দেখাবো। এবং নতুন ব্রিজের এই যে সয়েল টেস্ট হচ্ছে, এটাও 2026-এর লালিপপ কিনা সেটাও আমরা সব কিছু দেখাবো, আমরা নজর রাখবো, এবং আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। আরামবাগ টাইমসের যারা আমাদের সম্মানীয়, আমাদের প্রিয় যে সমস্ত দর্শকরা আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের সঙ্গে সবসময় থাকুন। আমরাও আপনাদেরকে যতটা সম্ভব এখানকার যাবতীয় সমস্যা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আমি এবং কাকলি চ্যাটার্জি এবং আমার সঙ্গে আমার সতীর্থ কুশকুমার পাড়ে আমরা আছি, আপনাদের সঙ্গে আমরা থাকব। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।